হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের আলোচনার বিষয় রবিনসন ক্রুসো। এই উপন্যাসটি আলোচনা করার পূর্বে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে। সেইগুলো আমি আগে বলে নিয়ে তারপর রবিনসন ক্রুসোর গল্পটা বলে দিচ্ছি। এই রবিনসন ক্রুসো উপন্যাসের ফুল টাইটেল, এর পুরো নাম দ্য লাইফ অ্যান্ড স্ট্রেঞ্জ সারপ্রাইজিং অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো of York, mariner who lived 28 years all alone in an uninhabited island on the coast of America near the mouth of the great river of Oronoque, having been cast on shore by shipwreck, wherein all the men perished but himself, with an account how he was at last as strangely delivered by pirates. বন্ধুরা, এই যে উপন্যাস, এটি লেখা হয়েছিল পাস্ট টেন্সে। এর পয়েন্ট অফ ভিউ হচ্ছে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন পয়েন্ট অফ ভিউ। এটি একটি এপিস্টোলারি, কনফেশনাল অ্যান্ড ডাইডেক্টিক নোভেল। ইট ইজ এ কাইন্ড অফ ট্রাভেলগ। অটোবায়োগ্রাফিক্যাল টাচ ক্যান বি ফাউন্ড হেয়ার। এর ভাষা হচ্ছে ইংলিশ। এটি একটি হিস্ট্রিক্যাল ফিকশনও বলা যেতে পারে। এটা প্রকাশিত হয় 1719 সালে, 1719, ডিউরিং দ্য এনলাইটেনমেন্ট পিরিয়ড অফ 18th সেঞ্চুরি। এর প্রোটাগনিস্ট হচ্ছে রবিনসন ক্রুসো এবং ন্যারেটর হচ্ছেন এই রবিনসন ক্রুসো। এটি লিখেছেন ড্যানিয়েল ডেফো। রবিনসন ক্রুসো ওয়াজ এ কাস্টওয়ে who spends 20 years, 2 months and 19 days on a remote island near the coast of Venezuela and Trinidad. The story has been thought to be based on the life of Alexander Selkirk, a Scottish castaway who lived for 4 years and 4 months on a Pacific island called Mayas e Tyra, now part of Chile. Alexander Selkirk took his journey in 1704. This island, Mayas e Tyra, was renamed as Robinson Crusoe Island in 1966. The motifs of this novel are counting and measuring, eating, ordeals at sea, etc. The settings of this novel are York, England, London, Sally, North Africa, Brazil, island of Trinidad, Lisbon, Spain, etc. The time period of setting is from 1659 to 94. এই উপন্যাসে যেমন টোন আমরা পাই সেই টোনগুলো হলো ডিট্যাচ টোন, মেটিকিউলাস টোন এবং অবজেক্টিভ টোন। এই উপন্যাসের থিমগুলি হলো অ্যাম্বিভ্যালেন্স অফ মাস্টারি, নেসেসিটি অফ রিপেন্টেন্স, importance of self-awareness, gratitude, isolation, civilization, progress, Christianity, nature, family, etc. এখানে আমরা যে চরিত্রগুলো পাবো, ক্যারেক্টারগুলো পাবো, সেগুলো হলো রবিনসন ক্রুসো, সে হচ্ছে ন্যারেটর এই গল্পের। তারপরের ক্যারেক্টার ফ্রাইডে। এই ফ্রাইডে একজন চাকর হয়েছিল রবিনসনের। তারপরের চরিত্র কার্জেনিয়ার, সে ছিল একজন মার্চেন্ট এবং রবিনসন ক্রুসোর বাবা। তারপরের ক্যারেক্টার দ্য স্প্যানিয়ার্ড। এই স্প্যানিয়ার্ড রবিনসন ক্রুকে বাঁচিয়েছিল, রেস্কিউ করেছিল এবং তাকে হেল্প করেছিল তাকে তার আইল্যান্ড থেকে দেশে ফিরতে। এরপরে ক্যারেক্টার পর্তুগিজ সি ক্যাপ্টেন। এই পর্তুগিজ সি ক্যাপ্টেন হেল্পস অ্যান্ড সেভস রবিনসন to get free from slavery. He takes Crusoe to Brazil. পরের ক্যারেক্টারের নাম হচ্ছে জুরি। এই জুরি হচ্ছে ফর্মার সার্ভেন্ট অফ
ক্রুসো। তারপরে ক্যারেক্টার উইডো, একটা উইডো আছে। শি ওয়াজ রবিনসনস ফ্রেন্ড, শি লুকস ওভার হিজ অ্যাসেটস হোয়াইল হি ইজ অ্যাওয়ে। রবিনসন ক্রুসো তার সেই যাত্রা করার আগে ইনভেস্টমেন্ট করে রেখে গিয়েছিল, কিছু টাকাও জমিয়ে রেখে গেছিল এই উইডোর কাছে। এই উইডোটা সততা এবং নির্ভরশীলতার প্রতীক। এবার ড্যানিয়েল ডিফো সম্পর্কে কিছু কথা আমি বলে দিচ্ছি। ড্যানিয়েল ডিফো জন্মগ্রহণ করেন 1660 সালে, মানে যখন রেস্টোরেশন পিরিয়ড শুরু হয়। তিনি জন্মগ্রহণ করেন লন্ডনে, ইয়র্কে। ওর বাবা ছিলেন একজন মাংসের দোকানদার বা কসাই বলা যায়। ডিফো লেখাপড়া শিখে খবরের কাগজে লেখালেখি শুরু করেন এবং লেখক হয়ে পরবর্তীতে যথেষ্ট সুনাম অর্জন করেন। তার লেখা বিখ্যাত একটি কবিতার নাম দ্য ট্রু বর্ন ইংলিশম্যান। তিনি একটি প্যাম্পলেট লেখেন, তার নাম শর্টেস্ট ওয়ে উইথ দ্য ডিজেন্টার্স। তার লেখা বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য ক্যাপ্টেন সিঙ্গেলটন, তারপর এ জার্নি অফ দ্য প্লেগ ইয়ার, তারপর মোল ফ্ল্যান্ডার্স এবং এরপর রোক্সানা। বন্ধুরা, এবার আমি রবিনসন ক্রুসোর গল্পটা বলে দিচ্ছি এবং এই গল্পের শেষে রবিনসন ক্রুসো যে জার্নি করেছে, যাত্রা করেছে বারবার, সেই যাত্রাটা আমি ডায়াগ্রাম আকারে লিখে তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আগে আমি গল্পটা বলে নিচ্ছি। গল্পটা শুরু হচ্ছে এইভাবে। রবিনসন ক্রুসো জন্মের সময় তার নাম ছিল রবিনসন কার্জনেগার। তিনি ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। এক সম্ভ্রান্ত ভদ্রলোকের ছেলে হয়ে জন্মান। তিনি জন্মগ্রহণ করেন 1632 সালে। তার বাবা ছিল একজন জার্মান, মা ছিল ইংল্যান্ডের এবং রবিনসন ফ্যামিলির মেয়ে। মায়ের দিক থেকেই ওর নাম হয়েছিল রবিনসন। বাবার দিক থেকে সে টাইটেল পেয়েছিল কার্জনেগার। পরবর্তী সময় এটি ক্রুসো হয়ে যায়, তার পুরো নাম হয়ে দাঁড়ায় রবিনসন ক্রুসো। বাবা তাকে লেখাপড়া যথেষ্ট শিখিয়েছিলেন। তার ইচ্ছা ছিল সে আইন নিয়ে পড়াশোনা করে, উকিলাতি করে। ছেলেবেলা থেকেই কিন্তু ওর মনে ঝোঁক ছিল যে দেশে বিদেশে ঘুরে বেড়াবে, জাহাজে করে পাড়ি দিবে সে দূর দূর দেশে, অজানাকে জানবে, নতুনকে দেখবে। তাই বাপ ও মায়ের কোনো কথাই শুনল না সে। একদিন সামান্য কিছু টাকা করে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, বেরিয়ে পড়লো লন্ডন যাবে বলে। কিন্তু প্রথম থেকেই যাত্রা ভালো হলো না। তার অশুভ লক্ষণ দেখা দিল, যাত্রায় বিপদ হলো। প্রথম যাত্রা করেন তিনি 1652 সালে, 20 বছর বয়সে। ওর জাহাজটা ইয়ারমাউথের কাছে এসে ডুবে গেল। ভাগ্যিস অন্য একটা জাহাজ কাছাকাছি ছিল। তারা তাড়াতাড়ি করে এসে নৌকাতে এই রবিনসনকে এবং অন্যান্যদেরকে তুলে নিয়ে পুনরায় ইয়ারমাউথে পৌঁছে দেয়। ওর কাছে টাকা কড়ি ছিল, তাই দিয়ে সে কোনো রকমে ইয়ারমাউথ থেকে লন্ডনে এসে পৌঁছালো। কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা কোনো রকম ভাবেই কিন্তু কমলো না। এবার সে চেষ্টা করতে লাগলো পুনরায় ভালো করে সমুদ্র যাত্রা করবে। লন্ডনে এসে এক জাহাজ মালিকের সঙ্গে খুব ভাব হলো, তার আলাপ হলো। তিনি জাহাজ ছাড়ার উপলক্ষে প্রায়ই গিনি উপকূলে যান। তিনি পরামর্শ দিলেন ক্রুসো যদি কিছু মনোহরী জিনিসপত্র, মানে ফেরিওয়ালার মতো সেজে জিনিসপত্র নিয়ে তার সঙ্গে গিনি উপকূলে যায়, তাহলে ভালো টাকা লাভ করতে পারবে। রবিনসন ক্রুসো তো এই চায়। তখন এই আত্মীয় স্বজনদের কাছে ঘুরে 500 টাকার মতো জোগাড় করে ফেললো। তারপর তাই দিয়ে কিছু খেলনা, পুঁথির মালা টালা এগুলো কিনে জাহাজে গিয়ে উঠলো। এইবার কিন্তু সত্যি সত্যি ওর মোটামুটি কিন্তু লাভ হলো এইসব জিনিস বিক্রি করে। 500 টাকার মূলধনে প্রায় 4000 টাকা লাভ হলো। ওর মনে খুবই আনন্দ হলো, ফুর্তি হলো। লাভ ওর 2 রকম ভাবে হলো। টাকা তো আসলোই, তাছাড়া জাহাজ চালানো কিছুটা শিখলো। কিন্তু এই একই লোভে সে আবার গিনি উপকূলে গেল। এইবার হলো তার দুর্দশা। ফিরে আসার সময় বন্দর ছেড়ে একটু দূরে আসতেই কতগুলো মূর জলদস্যু ওদের আক্রমণ করলো। তারপর ওদের ধরে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দিল। ভাগ্যক্রমে ওর যে মালিক হলো সে ছিল খুবই ভালো মানুষ।
ওই মালিকটার মাছ ধরার নেশা ছিল খুব, এবং এই মাছ ধরার জ্ঞানটা রবিনসনের ভালো করেই জানা ছিল। কাজেই সে খুব তাড়াতাড়ি মালিকের প্রিয় পাত্র হয়ে উঠল। কিন্তু পালাবার যে আশা ছিল তার মনে, সেটা কিন্তু কোনোদিনই তার মন থেকে যায়নি। সুযোগ পেলেই সে পালাবে, এই ভাবনা ছিল তার মনে। কিন্তু কি করে পালাবে সেই উপায় সে ঠিক করে উঠতে পারছিল না। শেষকালে 2 বছর পরে তার একদিন এই সুযোগ আসলো। ওর সমবয়সী একটা বাচ্চা এবং একটা মুর চাকরকে নিয়ে সে সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছিল। নৌকাটাকে একটু বেশি জলে নিয়ে গিয়ে মুর চাকরটাকে জল থেকে ফেলে দিল এবং তাকে গুলি করার ভয় দেখিয়ে সাঁতরে চলে যেতে বলল। বাচ্চা চাকরটাকে ভয় দেখাতে হলো না, বাচ্চা ছেলেটা এমনি রাজি হয়ে গেল ওকে সাহায্য করতে। 2-4 দিন খুব কষ্ট করে চলবার পর একটা পর্তুগিজ জাহাজ দেখতে পেল। ওদের অবস্থা সব কথা শুনে ওই পর্তুগিজ জাহাজের লোকেরা তাদেরকে জাহাজে তুলে নিল এবং নিরাপদে রবিনসনকে ব্রাজিলে নামিয়ে দিল। বাচ্চা চাকরটিকে ওই ক্যাপ্টেন নিজের কাছে রেখে দিল, রবিনসনের সাথে যেতে দিল না। কিছুদিন ব্রাজিলে কাটিয়ে চাষবাস করে নিজের অবস্থা বেশ খানিকটা ফিরিয়ে এনেছিল রবিনসন। সুখেই তার দিন কেটে যাচ্ছিল। কিন্তু কিছুদিন পরেই ওখানকার অনেক লোক আবার ওকে পীড়াপিড়ি করলো যে গিনি উপকূলে যাও, ব্যবসা করো এবং টাকা পয়সা নিয়ে আসো। ওর তো নেশা ছিলই ঘুরে বেড়ানোর। ওদের কথায় আবার তোড়জোড় করে বেরিয়ে পড়লো গিনি উপকূলের দিকে। প্রথম কয়েকটা দিন ভালো কাটলো। তারপর একদিন ভীষণ ঝড় উঠলো। সেই ঝড়ের মধ্যে জাহাজ গিয়ে একটা চড়াই ঠেকলো, জাহাজের তলা ফেটে গেল। তবুও কিন্তু ওরা একটা নৌকায় উঠে ডাঙার দিকে যাচ্ছিল। কিন্তু বড় একটা ঢেউ হঠাৎ করে এসে সেই নৌকাটাকেও আবার উল্টে দিল। প্রায় সবাই কিন্তু সেখানে ডুবে গেল। রবিনসন ক্রুসো কোনো রকমে সাঁতরে গিয়ে অর্ধমৃত অবস্থায় উপকূলে গিয়ে পৌঁছালো। রাতটা ক্রুসো গাছের উপরে ঠেস দিয়ে উঠে কাটিয়ে দিল। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙল, দেখলো ঝড় থেমে গেছে, আকাশ পরিষ্কার। সামনের দিকে চেয়ে এক আশ্চর্য দৃশ্য তার নজরে পড়ল। ঝড়ের বেগ জাহাজটাকে ঠেলে প্রায় ডাঙার উপর নিয়ে এসেছে। মানে ওরা যদি পালাবার চেষ্টা না করত, জাহাজের উপরই থেকে যেত আগের দিন, তাহলে কেউ কিন্তু মরতো না। রবিনসনের খুব খিদে পেয়েছিল। সে জাহাজের উপর ফিরে গিয়ে দেখলো খাবারগুলো ভালোই আছে। তাড়াতাড়ি কিছু খেয়ে নিয়ে খানিকটা তক্তা আর সুতোর যন্ত্রপাতি ডাঙায় এনে কোনো রকমে রাতটা কাটাবার মতো একটা চালা তাঁবু খাটানোর ব্যবস্থা করে নিল। তারপর বন্দুকটা কাঁধে ফেলে দ্বীপটা ভালো করে দেখবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সে পাহাড়ের দিকে চলে গেল। কিন্তু পাহাড়ের উপরে উঠে তার মনটা খারাপ হয়ে গেল। দ্বীপে জনমানবের চিহ্ন নেই, শুধু কতগুলো পশু আছে। এই নির্জন দ্বীপে একা কতদিন থাকতে হবে ভগবানই জানে। সে রাতটা কোনো রকম ভাবে তার কাটলো। পরের দিন উঠে ঠিক করলো যে প্রথমেই জাহাজ থেকে যতটা সম্ভব দরকারি জিনিসপত্র নামিয়ে আনতে হবে। সেই দিন থেকে ভাটার সময় হলেই জাহাজে গিয়ে যা কিছু কাজে আসতে পারে সবই নামিয়ে আনতো। বেশি দিন হলে হয়তো গোটা জাহাজটাকে সে ডাঙায় নিয়ে আসতো। কিন্তু 14 দিনের দিন আবার একটা প্রচন্ড ঝড় উঠল। ভাঙা জাহাজখানা কোথায় যে গেছে তার আর টিকিটিও দেখা। সে এনেছিল প্রচুর জিনিস, এখন সেগুলোকে কোথায় রাখে, এই হলো তার চিন্তার বিষয়। অনেক খুঁজে একটা পাহাড়ে ওঠার মাঝখানে মধ্যপথে খানিকটা সমতল জায়গা সে বেছে নিল। তার একদিকে খাড়া পাহাড় উঠে গেছে, সেদিক থেকে কোনো বন্য জীবজন্তু আসতে পারবে না, আক্রমণ করবে না। বাকি 3 দিকে তিনি অর্ধচন্দ্রাকারে একটা মজবুত বেড়া দিলেন এবং দরকার হলে মই লাগিয়ে যাতায়াত করতেন আর ভেতরে এসে মইটা টেনে নামিয়ে নিতেন। এর মধ্যে সব জিনিসপত্র এনে তিনি রাখলেন। বেশ বড় বড় করে একটা ছাউনি করে নিল। তাছাড়া পাথরের গায়ে একটা গর্তের মতো ছিল আগে থেকেই, সেটাকেই সে একটু বাড়িয়ে নিয়ে ঘরের মতো করে নিল। বাসা তো ঠিক হলো, এইবার আসবাবপত্রের দিকে তার মনোযোগ গেল। প্রথমে একটা টেবিল আর একটা চেয়ার বানাতে হলো। এসব করা ওর কোনোদিনই অভ্যাস ছিল না। যন্ত্রপাতি ধরাও তার পক্ষে কষ্টকর। একটু একটু করে অভ্যাস হয়ে গেল সবই। টেবিলও হলো, চেয়ার, সব শেলফ, সব কিছু হলো। একরকম শক্ত কাঠ কেটে কোদাল তৈরি করলো। জাহাজের একটা লোহার টুকরোকে সে পুড়িয়ে পিটিয়ে
একটা কুঠার তৈরি করলো। এরই মধ্যে জাহাজ থেকে যেসব জিনিস এনেছিল সেগুলো নাড়াচাড়া করতে করতে একদিন রবিনসন দেখলো একটা ছোট্ট ব্যাগের মধ্যে কতগুলো তুষ আছে। সেই ব্যাগটাকে সে ঝেড়ে পুছে সেই থলেটাকে ওর দরকার ছিল। ও বাইরে এসে তুষগুলো মাটিতে ফেলে থলেটা খালি করে নিল। তারপর কথাটা সে ভুলেই গেল। কিন্তু কিছুদিন পরে বর্ষা হলো। কয়েকদিন জল হবার পরেই দেখা গেল সেখানে যেখানে সে তুষগুলো ঝেড়েছিল সেইখানে কতগুলো কি যেন অঙ্কুরিত হয়েছে। আর একটু বড় হলে দেখা গেল সেগুলো ধানের শীষ আর কতগুলো যবের শীষ। ওর মনে খুবই আনন্দ হলো। আরো খানিকটা জমি সে চাষ করে ঠিক করে রাখলো। তারপর ধান আর যবগুলো চাষের জমিতে ছড়িয়ে দিল। এবারে সে কিছু ধান এবং কিছু যব পেল। এইবার তার ভাবনা হলো যে রুটি বানানোর যন্ত্রপাতি কোথায় পাওয়া যায়। সে কাঠ দিয়ে এবং আগুনে পুড়িয়ে নিয়ে সেই যন্ত্রপাতিগুলো বানালো। সে পোড়া রুটি যখন প্রথমে মুখে দিল তার মনে হলো পৃথিবীতে এটাই হচ্ছে সবচেয়ে দামি এবং সবচেয়ে আদর্শবান উপযুক্ত খাবার তার কাছে, এমনকি একজন মানুষের কাছে। কারণ সেই রুটিটার পুরো প্রসেসিং ফসল জন্মানো থেকে শুরু করে নিজেই করেছে। ছাগলের চামড়া দিয়ে পোশাক তৈরি করে নিল। একগাল দাড়ি গোঁফ, তার মধ্যে ছাগলের চামড়া। দেখলে তো যে কেউ ভয় পেয়েই যাবে। রবিন দিন মাস বছরের হিসেব কিন্তু রেখেছিল। যেদিন নৌকাডুবি হলো সেই দিন থেকে হিসেব করে দেওয়ালের গায়ে পর পর সে তারিখ লিখে ক্যালেন্ডারের মতো করে রেখেছিল। প্রত্যেকদিন সকালে উঠে একটা করে তারিখ কেটে দিত। দিনের পর দিন কাটতে লাগলো। ও যেন ওই দ্বীপের রাজা। যতদূর চোখ যায় সবই ওর রাজত্ব। ও যখন চেয়ারে বসে খাবার খায় আর ওর কুকুর বিড়ালগুলো ওর মুখের দিকে চেয়ে বসে থাকতো, ওর মনে হতো যেন সিংহাসনে বসে আছে আর পারিষদরা ওর করুণ প্রত্যাশী হয়ে ঘিরে আছে। কিন্তু এমন করে বেশি দিন কাটলো না। কিছুদিন পর একটা অশান্তি দেখা দিল। একদিন বেড়াতে বেড়াতে হঠাৎ বালির উপর এসে এক প্রকাণ্ড পায়ের ছাপ সে দেখতে পেল। চারিদিক ঘুরে পাহাড়ের উপর উঠে তন্ন তন্ন করে খুঁজে দেখলো, কিন্তু কোথাও মানুষ দেখা গেল না। তবুও ওর ভীষণ ভয় হলো। দিনের বেলা ভয়ে ভয়ে চলাফেরা করত আর রাতের বেলা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখতো যেন বর্বর লোকেরা ওকে আক্রমণ করছে। মজবুত বেড়া দেওয়া ছিল, তার বাইরে আরো একটা বেড়া দিল, কিন্তু ভয় তাতেও গেল না। আবার কিছুদিন গেল, প্রায় 2 বছর। একদিন সকালে উঠে বাইরে বেরিয়ে দেখতে পেল খান পাঁচেক নৌকা সাগর উপকূলে বাঁধা রয়েছে। ভালো করে ব্যাপারটা দেখবার জন্য রবিনসন তাড়াতাড়ি পাহাড়ের উপর উঠল। সে দেখলো প্রায় জন 30 লোক একটা বিরাট আগুনের চারিদিকে ঘিরে রয়েছে এবং তারা নাচছে, বীভৎস হল্লা করছে। একটু পরেই দুজন লোককে তারা একটা নৌকা থেকে টানতে টানতে নিয়ে এলো। একজনকে তখনই মেরে ফেললো, আর একজন একটু অসাবধানতার সুযোগ পেয়ে ওদের হাত ছাড়িয়ে দৌড় দিল। জন 3 লোক ছুটলো তার পিছন পিছন। লোকটা সোজা ছুটে আসছিল ক্রুশো যেখানে ঝোপের আড়ালে বসে আছে সেই দিকে। যখন দেখলো যে 3 জনের মধ্যে একজন লোক ফিরে গেল, তখন বাকি 2জনের হাত থেকে ওইকে বাঁচানোর জন্য সে মনস্থির করলো। ওর হাতে বন্দুক ছিল, ক্রুশোর হাতে বন্দুক ছিল। একটা লোক বন্দুকের ঘায়ে অজ্ঞান হয়ে গেল, আর একটা লোক ওকে তীর ছুঁড়ে মারবার চেষ্টা করছে দেখে বাধ্য হয়ে গুলি করতে হলো। গুলির শব্দে যে লোকটি বন্দী ছিল, যে লোকটি পালাচ্ছিল, সে ভয় পেয়ে গেল। আরো জোরে সে পালাতে লাগলো। ক্রুশো অতি কষ্টে তার ভয় ভাঙিয়ে তাকে ফেরালো। সে বারবার, ওই বন্দীটি বারবার ক্রুশোকে নমস্কার করে পায়ে ধরে কৃতজ্ঞতা জানালো। ক্রুশো ওকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কিছু খেতে দিল, তারপর ঘুমোতে বলল। ঘুমিয়ে সুস্থ হয়ে উঠে ওর পা নিজের মাথায় ঠেকিয়ে বশ্যতা স্বীকার করলো। এই ঘটনা ঘটেছিল শুক্রবার। সেই জন্য রবিনসন ওর নাম রেখেছিল ফ্রাইডে। ফ্রাইডেকে সে শিগগিরই কথা বলতে শেখালো। অন্যান্য কাজকর্মও ফ্রাইডে শিখে নিল। তারপর প্রভুভক্তি এবং ভালোবাসায় ক্রুশো মুগ্ধ হয়ে গেল। সে পরবর্তী জীবনে ক্রুশো বারবার বলতো যে অমন বিশ্বাসী, ফ্রাইডের মতো বিশ্বাসী ভৃত্য বোধহয় আর কেউ কখনো পায়নি। সে ফ্রাইডেকে লেখাপড়া শেখাতে আরম্ভ করলো, ভাষা শেখালো এবং বাইবেল পাঠ করে তাকে শোনাতো। ফ্রাইডে ধীরে ধীরে খ্রিশ্চান ধর্মমতে বিশ্বাসী হয়ে উঠল এবং ক্রুশো যখন
ফ্রাইডের প্রশ্নের উত্তর দিতে পারত না, সে তখন সেই বাইবেলের মতামত নিয়ে চিন্তাভাবনা করত। ফলে ক্রুশোর মধ্যে খ্রিস্টান ধর্মভাবনা আরও জোরদার হলো, জ্ঞান বাড়ল, সেও একজন ভালো খ্রিস্টান হয়ে উঠল। দ্বীপে ২৭ বছর বাস করার পর আরও দুজন সঙ্গী জুটে গেল। একদিন ফ্রাইডে এসে খবর দিল সাগর তীরে ৩টে নৌকা দেখা যাচ্ছে। ক্রুশো তাই শুনে বাইরে এসে দূরবীন দিয়ে দেখল যে সত্যি কতগুলো বর্বর ২ জন লোককে বেঁধে এনেছে এবং তাদের পুড়িয়ে মারার ব্যবস্থা করছে। ক্রুশো আর ফ্রাইডে তখন বন্দুক নিয়ে গিয়ে তাদের আক্রমণ করলো এবং ৪ জন ছাড়া সবাইকে মেরে ফেলল। ৪ জন আধমরা অবস্থায় কোনো রকমে একটা নৌকায় করে পালালো। এই বন্দীদের মধ্যে ছিল একজন স্পেন দেশের আর একজন ফ্রাইডের স্বজাতি। ফ্রাইডে তাকে দেখে চুমু খেয়ে আদর করে। পরে শোনা গেল সে হচ্ছে ফ্রাইডের বাপ। এরা একটু সুস্থ হলে শোনা গেল ডাঙার কাছাকাছি একটা জাহাজ ডুবেছে। ফলে কয়েকজন স্প্যানিশ ও কয়েকজন পর্তুগিজ গিয়ে বর্বরদের কাছে আশ্রয় নিয়েছে। তাদের কাছে অস্ত্র নেই, তাদের কাছে কোনো যন্ত্রপাতি নেই। রবিনসন ওদেরকে নিজের দ্বীপে আনার ব্যবস্থা করতে রাজি হলো, কিন্তু তার আগে স্প্যানিশ ভদ্রলোকটিকে দিয়ে শপথ করিয়ে নিল যে তিনি তাদের উদ্ধার করবেন ঠিকই, তারা এখানে এসে সম্পূর্ণ যেন ক্রুশের বশ্যতা স্বীকার করে বাস করবে এবং কখনো কোনো কারণে ক্রুশোর বিরোধিতা করবে না। কারণ ক্রুশো তাকে বুঝিয়ে দিল যে মানুষের স্বভাব হচ্ছে বিপদের সময় যে উপকার করে বিপদ কেটে গেলে তারই ক্ষতি করে। ক্রুশো আর ফ্রাইডে দ্বীপ ছেড়ে ডাঙার দিকে যাবে বলে একটা নৌকা তৈরি করে দিল। সেই নৌকা করেই ফ্রাইডের বাপ আর স্প্যানিশ খালাসিটি সেই বন্দি অভাগাদের উদ্ধার করার জন্য যাত্রা করে দিল। কয়েকদিন পর ফ্রাইডে এসে খবর দিল দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে। রবিনসন খবরটা পেয়ে খুশি হলো, কিন্তু কি উদ্দেশ্যে জাহাজ এদিকে আসছে আড়াল থেকেই ব্যাপারটা দেখতে লাগলো। জাহাজটা কাছাকাছি এসে নোঙর ফেললো, তারপর জাহাজের লোকেরা নৌকায় করে দ্বীপের মধ্যে নামলো। ক্রুশো বুঝতে পারল যে এরা সবাই শ্বেতাঙ্গ ইংরেজ, আর তাদের মধ্যে ৩ জন লোকের হাত পা বাঁধা বন্দী। নৌকার লোকেরা বন্দীদেরকে চড়াই ফেলে রেখে দ্বীপের ভেতরে ঢুকলো। ক্রুশো কাছে এসে ওই বন্দীদের বন্দী থাকার কারণটা জিজ্ঞেস করলো। তারা ওদের আকৃতি দেখে অবাক হয়ে গেল। ওরা তাদের স্বজাতি বুঝতে পেরে জানালো যে জাহাজের খালাসিরা ষড়যন্ত্র করে ক্যাপ্টেন আর মেটদের বন্দী করেছে। এই খালাসিদের ইচ্ছে যে ওদেরকে, এই ক্যাপ্টেন এবং তার মেটদেরকে এই দ্বীপে ফেলে রেখে জাহাজ নিয়ে পালিয়ে যাবে। ক্রুশো আর ফ্রাইডে তাড়াতাড়ি এদের বাঁধন খুলে দিল এবং তাদের হাতে ৩টে বন্দুক দিয়ে সবাই মিলে ওই বিদ্রোহীদেরকে আক্রমণ করলো। দলের ২ জনকে প্রথমেই মেরে ফেলাতে বাকি যারা ছিল তারা সকলে আত্মসমর্পণ করলো। ক্যাপ্টেন ক্রুশোদের সাহায্যে ওই বিদ্রোহীদেরকে বন্দী করে ফেললেন। রবিনসনের জন্য ওদের প্রাণ বাঁচল, জাহাজ ফিরে পেল। সেই কৃতজ্ঞতায় ক্যাপ্টেন এবং তার মেট রবিনসনকে দেশে ফিরে নিয়ে যেতে চাইল। রবিনসন স্প্যানিশদের জন্য অপেক্ষা করলেন না। আমরা জানি সেই স্প্যানিশ এবং পর্তুগিজ বন্দীদেরকে আনতে গেছেন নৌকায় করে ফ্রাইডের বাপ। তো তাদের আসার অপেক্ষা রবিনসন করলেন না। তিনি জিনিসপত্র সব গুছিয়ে রেখে সেগুলো তাদের ব্যবহার করার অনুমতি দিয়ে এবং আরো কিছু আদেশ নির্দেশ দিয়ে চিঠি লিখে রেখে ফ্রাইডের সঙ্গে জাহাজে উঠল। ২৮ বছর পর সেই দ্বীপ ছেড়ে ও দেশের দিকে চলল এবং প্রায় সব মিলিয়ে ৩৫ বছর পর আবার দেশের মাটিতে রবিনসন ক্রুসো পা রাখল ইংল্যান্ডে। ইংল্যান্ডে তিনি যে ইনভেস্টমেন্ট করে রেখে গেছিলেন তা কিন্তু এখন বেড়ে অনেক টাকা হয়েছে। সে সুগার প্ল্যান্টেশন করলো এবং অনেক টাকা পয়সার মালিক হলো। সে বিয়ে করলো, তার ৩টে বাচ্চা হলো এবং পুনরায় সেই দ্বীপে আবার ক্রুসো ভিজিট করেছিলেন। গল্পটা সংক্ষেপে আমি বললাম। এই নোভেলের গল্প শুনে একজন আমেরিকান রাইটার, আমেরিকান পোয়েটেস এলিজাবেথ বিশপ একটি কবিতা লেখেন। এই কবিতাটির নাম দেওয়া হয় ক্রুসো ইন ইংল্যান্ড।
পোয়েটেস এখানে ইমাজিনড দ্য ল্যাটার লাইফ অফ ক্রুসো। দ্য অ্যাডভেঞ্চার্স অফ ক্রুসো ইনভলভ 8 ভয়েজেস ইন অল। তার মধ্যে সে প্রথম ভয়েজে যে জায়গাগুলোতে গিয়েছিল সেটা আমি পরপর বলে দিই। সে বাড়ি থেকে যাত্রা করলো, প্রথমে গেল গ্রেট ইয়ারমাউথে, সেখান থেকে লন্ডন, আবার সে ফিরে আসলো বাড়িতে। তারপরে যে তার মূল যাত্রা, মূল সমুদ্র যাত্রা, সে তখন তিনি যেখানে যেখানে যান সেটা আমি বলে দিই। প্রথমে গেলেন বন্দরে, বন্দর থেকে তিনি চলে গেলেন উইন্টারটন, তারপরে ইয়ারমাউথ, দেন লন্ডন, তারপর গিনি, তারপর মরক্কো আফ্রিকা, তারপর ব্রাজিল, তারপর ত্রিনিদাদের আইল্যান্ড, তারপর লিসবন, তারপর আবার লন্ডন, তারপর টুয়ার্ডস ইস্ট ইন্ডিজ। Thank you friends for watching this video unto this last. Hope to see you in the next video.